টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশের প্রশংসা জাতিসংঘের সহকারী মহাসচিব ডেমকারের। সুস্বাস্থ্য ও জলবায়ু খাতে বাড়বে সহযোগিতা। Climate change is such a big topic that needs to be addressed and to really also support the development and continue the growth of the country. দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান ডক্টর ইউনূসের। বিশ্বের চাহিদা অনুযায়ী জনশক্তিকে দক্ষ করার তাগিদ। জনকল্যাণে কাজ করার আহ্বান কর্মকর্তাদের। রাজস্ব বৃদ্ধিতে কঠোর অবস্থানে এনবিআর। কর ফাঁকিবাজদের ধরতে তৎপরতা, সতর্কতার সাথে যাচাই করা হচ্ছে রিটার্ন। পর্যাপ্ত আমদানির পরও রমজানের আগে চট্টগ্রামে ভোজ্য তেলের সংকট। খাতুনগঞ্জের আড়তে মজুদ কম, দোকানে সয়াবিন না পেয়ে ক্ষুব্ধ ভোক্তারা। বোতল যাত্রায় পাওয়া যাচ্ছে না, 5 লিটারের তেল 2 লিটারের তেল মার্কেটে টোটালি নেই। কারসাজি নগরে এট এ টাইমে সব জায়গায় শর্ট হতে কথা না। আমরা একটু টাকা বেশি দিলে অনেক দোকানে পাওয়া যায়। শরীয়তপুরে খাল ভরাট করে সেতুর সংযোগ সড়ক। জলাবদ্ধতার কবলে 500 একর ফসলি জমি। সড়ক বিভাগের অদূরদর্শিতায় ভোগান্তিতে কৃষক। যে খালের ভিতরে ডাঙ্গে জমিনের পানিটা নেমে যেত, এই খাল ওনার তারা বন্ধ করে ফেলেছে। ধান হতো, পাহাড় হতো, আপনার ফসল পেঁয়াজ রসুন লাগাইতাম, অনেক ফল ফসল আমরা ক্ষতি পালায় বসে। ঝিনাইদহের সরাতলা গ্রামে সমাজপতিদের বিধি নিষেধ। বাজারও যাবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ। আইন বহির্ভূত কর্মকাণ্ড বলছেন ইউএনও। ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল। প্রাণ গেছে অন্তত 9 জনের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন্টাকি রাজ্য। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বাস্থ্য ও জলবায়ু খাতে বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি করবে জাতিসংঘ। সম্প্রতি বাংলাদেশের 3 দিনের সফরে বেশ কয়েকটি প্রকল্প ঘুরে দেখেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনওপিএস এর উপনির্বাহী পরিচালক ক্রিস্টিয়ানা ডেমকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রশংসা করেন তিনি। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি আশা করেন সংকট এড়িয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। 3 দিনের সফরে দ্বিতীয়বারের মতো ঢাকায় জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনওপিএস এর উপনির্বাহী পরিচালক ক্রিস্টিয়ানা ডেমকেয়ার ঘুরে দেখেন স্থানীয় কয়েকটি প্রকল্প। বাংলাদেশে আসার আগে মিয়ানমার ও থাইল্যান্ড সফর করেন ক্রিস্টিয়ানা। যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথা বলেন জাতিসংঘের সহকারী মহাসচিব। বাংলাদেশ সফরকে চমৎকার উল্লেখ করে বলেন, অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করাই মূল লক্ষ্য। স্বাস্থ্য খাত ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রকল্পগুলোতে জাতিসংঘের সহায়তা বৃদ্ধির আগ্রহের কথা জানান ক্রিস্টিয়ানা। জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে টেকসই অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম রয়েছে। আমরা সরকারের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি, যাতে এই কার্যক্রমগুলো টেকসই ও কার্যকর হয়। উদাহরণস্বরূপ সাতক্ষীরা, জামালপুর, কুড়িগ্রাম সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা স্থিতিশীল অবকাঠামো তৈরি করছি। স্বাস্থ্য খাতে অবকাঠামো তৈরিতে জাতিসংঘের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে আরও সহযোগিতা দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। বাংলাদেশের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কাজ করছি, যার অধীনে আমরা 29টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছি। এর ফলে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য হলো শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তাদের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে। যেমন 29টি অক্সিজেন প্ল্যান্ট শুধু স্থাপন করাই আমাদের লক্ষ্য নয়, বরং সেগুলোর কার্যকারিতা বজায় রাখতে স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউএনওপিএস বৈশ্বিকভাবে কাজ করলেও প্রতিটি প্রকল্প স্থানীয় চাহিদা বিবেচনা করে বাস্তবায়ন করা হয় বলেও জানান ক্রিস্টিয়ানা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ অনেক বেশি, কিন্তু এদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদ্যমান অনলাইন সার্ভিস চালু, জেলায় জেলায় কাজের প্রতিযোগিতা এবং বিশ্বের চাহিদা অনুযায়ী জনশক্তিকে প্রশিক্ষিত করার তাগিদ দেন তিনি। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ অন্যান্যরা। জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ নির্বাচন। আমরা যখন নিজেরা কথা বলি, আমরা স্বপ্নের কথাই বলি। আমি হয়তো ওনাকে বললাম যে আমাদের অন্তত 1991 সনের স্ট্যান্ডার্ড ইলেকশন করতে হবে, উনি বলল না, ওইটার চেয়েও ভালো করতে হবে। এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রশাসন যন্ত্রকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে বলেন, নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টারের সাথে বাংলাদেশের বাণিজ্যের অমিত সম্ভাবনা রয়েছে। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে 7 সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই হলো অর্থনীতি। জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণরা যা করে দেখিয়েছে তা বিশ্বে বিরল উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারুণ্যকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে বাংলাদেশ সরবরাহ করতে পারে দক্ষ জনশক্তি। আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে, আগস্ট মাসে যা দেখিয়েছে, সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত। প্রতিটি তরুণ বাংলাদেশের মহাশক্তি, মহাপ্রচণ্ড শক্তি। সেই তারুণ্য বিশ্ব জয় করতে পারে। সেই তারুণ্য আমাদের যত রকমের অভাব আছে, যত রকমের ঘাটতি আছে, তার থেকে অনেক বেশি সে নিয়ে আসতে পারে। সে সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম। সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে। দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বহির্বিশ্বে অনেকেই আমাদের বিশ্বাস করতে চায় না, তাই দুর্নীতিমুক্ত দেশ গড়ার ওপর জোর দেন এই নোবেল জয়ী। দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। আমরা আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের সমিতির সম্মেলনে এসেছি। কাজে এই দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে, তাদের অজানা নয়। এবং এটা ছাড়া, এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। আর সব কথা আপনি বাদ রেখে দেন, আমরা সব বুঝি। সারা দেশে বিদ্যমান অনলাইন সুবিধাগুলোকে কাজে লাগিয়ে জেলায় জেলায় কাজের প্রতিযোগিতার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। থেকে আমরা একটা চেষ্টা করছি, দেখেছি অতীত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। একটি অপশক্তি নির্বাচন ও আওয়ামী লীগের বিচারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তবে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন। এ সময় জাতীয় নাগরিক কমিটির অন্য নেতারা বলেন, রাজনীতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার আর রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন তারা। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবিতে নারী সমাবেশ। জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এই সমাবেশে অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের নারী সদস্যরা। দেশ স্বাধীন হয়েছে আমরা বলছি, 7 মাস হয়ে গেলেও তার কোনো ফলাফল আমরা পাচ্ছি না। জুলাই আগস্টের আন্দোলনে অংশ নেয় আন্দোলনকারী ও সমন্বয়করাও সমাবেশে বক্তব্য রাখেন। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সবার আগে হতে হবে বিচার, তারপর সংস্কার, তারপর কথা হতে পারে নির্বাচন এবং অন্যান্য গণতান্ত্রিক চর্চার ব্যাপারে। শুধু ফ্যাসিস্ট হাসিনা না, এই হাসিনার সাথে জড়িত যারা ছিলেন, এই পুরো সিস্টেমের বিরুদ্ধে আমরা এই সবার বিরুদ্ধে আমরা তাদের বিচার দাবি করছি। আপনারা যে যার জায়গা থেকে বিচারের দাবিতে আওয়াজ তুলুন। আপনারা যদি আওয়াজ তুলেন
ঘর থেকে সেই আওয়াজ পৌঁছে যাবে বিচারের কাঠগড়া পর্যন্ত। নাগরিক কমিটির শীর্ষ নেতারা বলেন, নির্বাচন ও ফ্যাসিস্টদের বিচারকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। আন্তর্জাতিকভাবে ভারতের উপর চাপ তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানান তারা। এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে যাচ্ছে নির্বাচনের দিকে, আমরা দেখেছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড় করাতে চায় নির্বাচনকে। জাতিসংঘের রিপোর্টে ইতিমধ্যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে বর্বরতম মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হয়েছে, তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। সমাবেশে বক্তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। তাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে রাজনৈতিক দল আসবে তারা নারীর ক্ষমতায়নে কাজ করবে। খুনি হাসিনা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে নাহিদ ইসলামকে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় ছেড়ে জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন তিনি, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বে প্রথম সারিতে থাকবে। রোববার বিকেলে নারায়ণগঞ্জে হুঁশিয়ারি দিয়ে সার্জিস বলেন, নির্বাচন সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটি গণ বিপ্লব হবে। চলতি মাসেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলেও জানান এই সংগঠক। এই দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছে সার্জিস আলম। রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক, আমরা আমাদের জায়গা থেকে তাকে আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা একসাথে রাজপথের সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেই জন্য আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম যেন ওই মন্ত্রণালয় কিংবা ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে এসে দাঁড়ায়। সাতক্ষীরায় জেলা যুবলীগের ব্যানারে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ করেছে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। রোববার রাতে যুবলীগের মিছিলের ভিডিওটি ফেসবুকে ছড়ায়। মিছিলে দেখা যায় জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানকে। এর প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। মিছিলটি তালা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান। কর ফাঁকিবাজদের ধরতে তৎপর এনবিআর। রিটার্ন জমা না দিলে পাঠানো হবে চিঠি। আরও সতর্কভাবে যাচাই বাছাই করা হবে করদাতাদের আয় ব্যয় বিবরণী। পরিবর্তিত অবস্থায় রাজস্ব বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক এই সংস্থা। জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় পার হওয়ায় শুরু হয়েছে যাচাই বাছাই। ব্যত্যয় পেলেই নেওয়া হবে ব্যবস্থা। এনবিআর কর্মকর্তা বলছেন, আগের যে কোনো সময়ের চেয়ে এবার বেশি কঠোর অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড। কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন করলেই প্রতি বছর দিতে হয় রিটার্ন। নভেম্বর মাসে মেলার আবহে আয়কর বিবরণী সংগ্রহ করে এনবিআর। বছরের একটি মাসে কর অঞ্চলগুলোতে নানা সেবা সুবিধা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা হাজির হয়। তবে টিআইএন থাকলেও বিপুল সংখ্যক করদাতাই দেন না রিটার্ন। জি না, আমি এখনো কর দিইনি, মানে আমার টিন করা হয়নি। আমি মনে করি সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককেই যার যার পক্ষ থেকে কর দেওয়া উচিত। 4 লাখের উপরে যদি হয় তা আমার 5,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে, কিন্তু আমার তো 4 লাখ টাকা বছরে খাইয়া দেয়া 1 টাকাও থাকে না। দেশে করদাতার সংখ্যা 1 কোটিরও বেশি, কিন্তু 60 ভাগই নিয়মিত দেন না রিটার্ন। প্রতি বছরই রিটার্ন দেবার তাগিদ দেয় এনবিআর, কিন্তু নেওয়া হয় না ব্যবস্থা। পরিবর্তিত এই অবস্থায় রিটার্ন দাখিল না করা টিআইএন ধারীদের নোটিশ দেবে সব কর অঞ্চল। আমাদের কিন্তু আলাদা করা হয়ে যাবে যে কারা রিটার্ন দিল আর কারা দিল না। যারা দিল না তাদের জন্য তো আমাদের নোটিশ, যেটা আমাদের আইন অনুযায়ী করার কথা, সেগুলো আমরা সবাইকেই করব। এসএমএসও আমরা করার কথা ভাবছি, যাতে করদাতারা এসএমএস এর মাধ্যমে রিটার্ন দাখিল যে বাধ্যতামূলক এই জিনিসগুলোও জানাতে।
যুক্তিসঙ্গত কারণ ছাড়া রিটার্ন দাখিল না করলে জরিমানা আরোপ করবে এনবিআর। রিটার্ন দাখিল হবার পর সেখানে মিথ্যা তথ্য দিলে বাড়বে শাস্তির মাত্রা, যাতে মানুষরা বোঝে যে হ্যাঁ আগের থেকে এখন একটা চেঞ্জ এসছে, এখন না দিলে আর হবে না, সেই ধরনের কিছুই আমরা চিন্তা করছি। আর্থিক সংকট সামাল দিতে নড়েচড়ে বসেছে এনবিআর। বলা হচ্ছে রাজস্ব বাড়াতে অটোমেশনের বিকল্প নেই। বিট সিস্টেমে অনেক সমস্যা, হ্যাঁ ওই ইচ্ছা মতো ধরা, এরকম অনেক বিষয় আছে যেটা এনবিআরের কেই করেছে। তারপরে জিওগ্রাফিক্যাল লোকেশন, যেভাবে অফিসগুলো সাজানো আছে এইভাবে না, এলটিউর মতো যে এমটিইউ বা এরকম স্মল ট্যাক্স পেয়ার্স ইউনিট বাই ফাংশনস, মডার্ন যেটা কনসেপ্ট সেইভাবে করা দরকার। 3 দফায় সময় বৃদ্ধির পর জরিমানা ছাড়া রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল 16 ফেব্রুয়ারি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও রমজানের আগে চট্টগ্রামে দেখা দিয়েছে ভোজ্য তেলের সংকট। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তে মজুদ কম। বন্দর দিয়ে গত 3 মাসে পর্যাপ্ত আমদানির পরও বাজারে কোনো প্রভাব নেই। দোকানে সয়াবিন না পেয়ে ক্ষুব্ধ ভোক্তারা। খাতুনগঞ্জের ভোজ্য তেলের আড়তে কিছুদিন আগ পর্যন্ত মজুদ থাকলেও এখন ভিন্ন চিত্র। বেশিরভাগই প্রায় খালি, বেচা কিনাও নেই। প্রতি বছরের মতো এবারও ঠিক রমজানের আগে এ সংকট কৃত্রিম বলছেন ভোক্তারা। তাদের অভিযোগ আগের সিন্ডিকেট এখনো সক্রিয়। বাজার সিন্ডিকেট এছাড়া তো আর কিছু না, নাই বলতে বাংলাদেশও এরকম কিছু নাই, খালি গুজিয়ে রেখে বলে যে নাই। সিন্ডিকেটের কারণে তেল পাওয়া যাচ্ছে না, এরকম কিছু হতে পারে আর কি। কারসাজি হতে পারে, না হলে কারসাজি না হলে এট এ টাইমে সব জায়গায় শর্ট হতে কথা না। সরকার দর বেঁধে দিলেও চট্টগ্রামে বোতলজাত এবং খোলা সয়াবিন বিক্রি হচ্ছে লিটার প্রতি 25 থেকে 30 টাকা বেশি দামে। তার উপর খুচরা বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন। সরবরাহ কমিয়েছেন মিল মালিকরা। আমাদের কাছে কোনো এসআরও আসতেছে না, এসআর আসলেও হয়তো বা 5 কার্টন মাল দিচ্ছে, 5 কার্টন তো 10 মিনিটে 5 কার্টন শেষ। মাল নাই বলে কোম্পানিরা, এসআররা ওই বলতেছে আটা নাও অমুক নাও, কিন্তু তেল কোথায়? না, তেল নাই। তেলের যে দাম হারে, এই জন্য ওরা সম্ভবত কোম্পানিরা তো চাপাই দিচ্ছে। আর কোম্পানিরা সরবরাহ কম দিচ্ছে, স্লোগা দিচ্ছে, সবারই মনে করেন না মাল আসতেছে না, দেরি হচ্ছে। গত বছরের নভেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত 3 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 2,32,000 টন অপরিশোধিত সয়াবিন তেল খালাস হয়েছে। পাইপলাইনে আছে আরও, কিন্তু বাজারে এর প্রভাব নেই। দাম বৃদ্ধির পরও সরবরাহ করছে না অনেক কোম্পানি। তেলের পরিস্থিতি খুবই খারাপ, অন্যান্য বছরের তুলনায় এখন অনেক খুব সংকট দেখা যাচ্ছে। না পড়ছে কি করবো বাবা, খাইতে হয়তো, না খেয়ে তো আর পারা যায় না, তেল ছাড়া তো কোনো জিনিস খাওয়া যায় না। প্রতি বছরের এবারও তো তেলের দাম বাড়তেই, এবং বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। 5 লিটারের তেল 2 লিটারের তেল মার্কেটে টোটালি নাই। কিছু ক্ষেত্রে দেখি যে আমরা একটু টাকা বেশি দিলে অনেক দোকানে পাওয়া যায়। তো এটা আমরা চাইবো যে গভর্নমেন্ট যাতে ভালো করে এটার দিকে নজর দেয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে তিস্তার পানির ন্যায্য হিসাব এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নিতে তিস্তার জমায়েত স্থলগুলোতে জড়ো হয়েছে সাধারণ মানুষ। সকাল 9টা থেকে অবস্থান কর্মসূচি এবং জনতার সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তিস্তা অববাহিকার 11টি স্পটে কয়েক হাজার তাঁবু, বড় বড় প্যান্ডেল ও মঞ্চ করা হয়েছে। রাতেই মিছিল নিয়ে এসব জমায়েত স্থলে অবস্থান নিয়েছেন অনেকে। তাদের দাবি বিচ্ছিন্নভাবে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। পাশাপাশি ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। আয়োজকরা যারা আন্তর্জাতিকভাবে তিস্তার ক্ষতবিক্ষত পরিস্থিতি তুলে ধরে ভারতকে তিস্তা চুক্তি বাস্তবায়নের চাপ প্রয়োগ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে নদী অববাহিকার 2 পারে 242 কিলোমিটার জুড়ে গণপদযাত্রা, মানববন্ধন ও সাংস্কৃতিক কর্মসূচি সহ রয়েছে নানা আয়োজন। এসবের মধ্য দিয়ে তিস্তা পারে মানুষের জীবন ও জীবিকা তুলে ধরা হবে। জমা জমিন বহু আসলো, সম্পূর্ণ নদী, এখন আবাসনে থাকি। বাড়ি ঘর ভেঙে কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং এতে করে মানুষ নিঃস্ব হচ্ছে। যে চুক্তিটি চীনের সাথে ছিল, সেই চীনের সাথে চুক্তিটি নবায়ন করে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্যই আমরা মূলত এই আন্দোলনটি করতেছি। মহাপরিকল্পনা বাস্তবায়ন,
তিস্তা নদীর ন্যায্য হিস্সা, পানির হিস্সা, এটাই আমাদের দাবি। যে তিস্তার যে ভাঙন হয়ে এই অঞ্চল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সেগুলো মানুষকে পুনর্বাসন করা এবং একটা মহাপরিকল্পনার আওতায় তিস্তাকে শাসন করা, খনন করা, এখানে ইকোনমিক জোন করা হোক, এখানে হাউজিং করা হোক, এখানে পর্যটনের ব্যবস্থা করা হোক, সামগ্রিক বিষয়টা। দর্শক, 2 দিনব্যাপী এই অবস্থান কর্মসূচির বিস্তারিত খবরাখবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই আমার রংপুরে মহিপুর পয়েন্টে আছেন আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, আয়োজনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং কত মানুষ সেখানে জড়ো হয়েছেন? তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে 48 ঘন্টা লাগাতার যে কর্মসূচিটি দেয়া হয়েছে, সেই কর্মসূচির মহিপুরের যে পয়েন্টে আমরা আছি এবং এটি এই তিস্তা অববাহিকার প্রায় 11টি স্থানে এই জমায়েতের আয়োজন করা হয়েছে এবং এই জমায়েতের আয়োজনে যদি আমরা একটুখানি দেখাতে পারি, এখানে এরই মধ্যে লোকজন আসতে শুরু করেছেন এবং সকাল 6টা নাগাদ এই কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। অর্থাৎ আপনি দেখবেন যে তিস্তার যে মহিপুর সড়ক সেতু আছে, সেই সড়ক সেতুর কোল ঘেঁষে কিন্তু এখানে 3টি স্পট করা হয়েছে এবং 3টি স্পটে অসংখ্য তাঁবু করা হয়েছে, বড় তাঁবু, ছোট তাঁবু এবং LED মঞ্চ করা হয়েছে। এখানে গান, কবিতা, জারি গান, সারি গান, নানা ধরনের খেলাধুলার মাধ্যমে তিস্তায় যে বঞ্চিত মানুষ আছে, অর্থাৎ গেল 53 বছরে তিস্তার অববাহিকার যে দুঃখ দুর্দশার চিত্র কিন্তু এখানে উপস্থাপন করা হবে, সেটি আয়োজকরা বলছেন। এই আয়োজকের তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে আয়োজকের প্রধান যিনি সমন্বয়কারী জনাব আসাদুল হাবিব দুলু, তিনি যেটি বলেছেন যে এই যে তিস্তার যে বিবর্ণ দশা, এই তিস্তার বিবর্ণ দশা আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করবার জন্য আজকের এই আয়োজন। আমাদের কাছে যে তথ্য আছে, নীলফামারীর সাতনাই থেকে শুরু করে এখানে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত তিস্তা অববাহিকার যে 242 কিলোমিটার যে দুই পার আছে, সেই দুই পারে লাখ লাখ মানুষ আজকে অংশগ্রহণ করবেন, সে ধরনের ধারণা দেয়া হয়েছে এবং এখান থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং বুঝতে পেরেছি লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবেন এই অবস্থান কর্মসূচিতে। আমরা আরো 2 জায়গার খবর জানবো, লালমনিরহাট এবং গাইবান্ধা থেকে আমার সহকর্মী আমার সাথে যুক্ত আছেন। লালমনিরহাটে যেতে চাই। লালমনিরহাটের তিস্তা রেল সেতু পয়েন্টে আছেন আমার সহকর্মী আনিসুর রহমান। আনিস, কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কখন নাগাদ হতে পারে? ইশরাত, আমি কিন্তু রয়েছি লালমনিরহাটের যে রেল সেতু পয়েন্টে। এই পয়েন্টে কিন্তু এটি রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধার যে 11টি পয়েন্টে আজকে থেকে 2 দিনের লাগাতার কর্মসূচি চলবে, সেই কিন্তু মূল পয়েন্ট হইল এই তিস্তা রেল সেতু পয়েন্ট। আর এখানে কিন্তু আমি সকাল থেকে দেখেছি যে আসলে লোকজন আসতে শুরু করছে, লোকজন আসছে, বিভিন্ন ইয়াগুলো ঘুরে মানে ডেকোরেশনের ইয়েগুলো ঘুরিয়ে দেখছে, মঞ্চ তৈরি হচ্ছে, জনতার মঞ্চ। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 9টার পর থেকে বিভিন্ন কর্মসূচি চলবে এবং এই কর্মসূচির পরে বেলা 2টায় কিন্তু জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। এবং অতিথি হিসেবে আজকে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আমরা এটি জানতে পেরেছি। তবে এদিকে যে লালমনিরহাটের আরও 4টি পয়েন্ট রয়েছে, তিস্তা ব্যারেজ, মহিপুর সেতু, মহিষকষা আর সহ 5টি পয়েন্ট, এইটা এলো রেল সেতু পয়েন্ট। এছাড়াও রয়েছে উলিপুর, সুন্দরগঞ্জ সহ টোটাল 11টি পয়েন্টে আজকে থেকে 2 দিনের লাগাতার এই অবস্থান কর্মসূচি চলবে। আর আসলে নদীপাড়ের মানুষজনের যেটা দাবি, যে আসলে তারা আর আশ্বাসে বিশ্বাসী নয়, তারা চান যে নদী খনন করে আর বাদ দেওয়া হোক এবং মহাপরিকল্পনা আর বাস্তবায়ন করা হোক। আনিস, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার গাইবান্ধায় যেতে চাই। গাইবান্ধার হরিপুর পয়েন্টে আছেন আমার সহকর্মী জিল্লুর রহমান পলাশ। জনসমাগম কেমন হলো এবং কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন সেখানে? ইশরাত, আসলে এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু ঠিক দুপুর 2টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকভাবে এবং এরই মধ্যে এই হরিপুর তিস্তা সেতু পয়েন্ট যেটি রয়েছে 11টি পয়েন্টের একটি পয়েন্ট, সেই 11টি পয়েন্টের একটি পয়েন্টে কিন্তু ইতিমধ্যেই এই যে কর্মসূচি হাতে নেওয়া সেই সভাস্থল যেটি রয়েছে সেখানে কিন্তু আশপাশে যে এলাকার লোকজন রয়েছে তারা কিন্তু এই আসা শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের
লোকজন আসা শুরু করেছে এবং এই আশপাশের যারা মানুষজন আছে তারা একই দাবি জানাচ্ছেন যে তিস্তার যে পানির যে ন্যায্য হিসাব রয়েছে এবং এখানকার যে মেগা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের মানুষের যে দাবি, সেই দাবিটি একভাবে যে সকাল 9টার পর থেকেই কিছু আনুষ্ঠানিকভাবে কর্মসূচির কার্যক্রম শুরু হবে বলে আমাদেরকে এখানকার আয়োজন যারা করেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মূলত এখানে যারা আয়োজন করেছেন তারা যেটি বলছেন যে সকালে সেমিনার হবে, সেমিনারের পরেই সং হবে, এরপরে জারি গান, ভাওয়াইয়া গান, মুর্শিদি গান এবং তিস্তার মানুষের যে দুঃখ দুর্দশা রয়েছে সেই দুঃখ দুর্দশা ধরে কিন্তু নাটক মঞ্চায়িত হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। সর্বোপরি বলা চলে যে তিস্তার এই প্রবাহিকার গাইবান্ধার সদর উপজেলার কামারজানি, মোল্লাচর দুইটি ইউনিয়ন এবং সুন্দরগঞ্জের বেলকা, কাপাসিয়া, হরিপুর, চণ্ডীপুর, তারাপুর এবং সুন্দরগঞ্জের বেলকা, কাপাসিয়া, হরিপুর, চণ্ডীপুর, তারাপুর এই অঞ্চলটা কিন্তু তিস্তার একেবারেই মাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই এলাকার মানুষরা প্রায় নদী ভাঙ্গনের শিকার হয়, যেমন নদী ভাঙ্গে তারা বসতভিটা হারিয়ে বস্তুহারা হয়ে পড়ে, পাশাপাশি প্রতি বছরেই কিন্তু বন্যাতেও মানুষের কিন্তু এখানে ঘরবাড়ি হারিয়ে বিলীন হয়। সবকিছু মিলেই বলা চলে যে তিস্তা অববাহিকার যে তীরবর্তী যে মানুষরা রয়েছে তারা কিন্তু দুর্বিষহ একটা জীবনযাপন করে, সেই দুর্বিষহ জীবনযাপনের পরিত্রাণ পাওয়া অর্থাৎ উত্তরণ পাওয়ার জন্য কিন্তু এই মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি। ধন্যবাদ আপনাকে পলাশ। চুয়াডাঙ্গার দামুর হুদায় মাসুদ হাসান রঞ্জু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলা সদরের বদনপুর গ্রামের ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় সকালে বাড়ি থেকে ভুট্টা খেতে পানি দিতে যায় রঞ্জু। কিছুক্ষণ পর তাকে সকালের খাবারও দিয়ে যায় পরিবারের সদস্যরা। দুপুর থেকে নিখোঁজ ছিল সে। পরে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে ভুট্টা ক্ষেতের মধ্যেই মরদেহ দেখতে পায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ জানায় রঞ্জুর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। বরগুনায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী মোহাম্মদ আবুল কালাম। রোববার রাতে বরগুনা পৌরসভার বাগানবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্ত্রী আসমা আক্তার ও 2 ছেলে মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন চায়ের দোকানদার আবুল কালাম। আসমা আক্তার বালি ব্যাংকের বরগুনা শাখায় পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। স্ত্রীকে চাকরি পাইয়ে দিতে টাকা খরচ করেছে দাবি করে তার বেতনের টাকা দাবি করেন স্বামী আবুল কালাম। দিতে রাজি না হয় তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করে চলে যান কালাম। প্রতিবেশীরা জানতে পেরে আসমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ঘটনার পরপরই বরগুনা সদর থানায় আত্মসমর্পণ করেন আবুল কালাম। সেতুর সংযোগ সড়কের নকশার একটি ভুলের কারণে পানিতে তলিয়ে আছে অন্তত 500 একর ফসলি জমি। শরীয়তপুরের নড়িয়ায় খাল ভরাট করে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ হয়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ কারণে কয়েক বছর ধরে ক্ষতির মুখে হাজারের বেশি প্রান্তিক কৃষক। দ্রুত খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। প্রথম দেখায় মনে হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন কোনো জলাশয় অথবা কোনো বাও রেটি। বোঝার উপায় নেই বছর 5 আগেও এখানে চাষ হতো ধান, পাট সহ নানা ধরনের সবজি। অপরিকল্পিতভাবে একটি সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় ভেসে গেছে একরের পর একর ফসলি জমি, তাই বন্ধই হয়ে গেছে আবাদ। 2021-22 অর্থবছরে ঢাকা শরীয়তপুর মহাসড়কে কীর্তিনাশা নদীর উপর একটি সেতুর জন্য সংযোগ সড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। এই সংযোগ সড়কের নির্মাণের জন্য গাগরিজোড়া খালের মুখসহ ভরাট করা হয় 400 মিটার অংশ। ফলাফল প্রবাহ বন্ধ হয়ে জলবন্দী হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল। কচুরিপানা ও আবর্জনার দখলে ফসলি জমি, আবাদ করতে না পারায় দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে প্রান্তিক কৃষক ও জমির মালিকরা। ধান হতো, পাট হতো, আপনার ফসল পেঁয়াজ রসুন লাগাইতাম, অনেক ফল ফসল। আমরা ক্ষতির বালায় বসে কোটাপাড়া ব্রিজটা 3 থেকে 4 বছর ধরে এই ব্রিজটা করার লগা মানে যে খালের ভিতরে দাঙ্গে জমিনের পানিটা নেমে যেত, এই খালটা আর তারা বন্ধ করে ফেলেছে। ডিসি অফিসে যোগাযোগ করছি, এরপর টিউন অফিসে যোগাযোগ করছি, আমাকে নশাসন ভূমি অফিসে যোগাযোগ করছি। সারা আমাকে সান্ত্বনা দিছে যে এখানে খাল আছে, 300 কত জায়গায় জানি খাল আছে, কিন্তু আমাকে সেটার কোনো সুফল দেয় নাই। কৃষি অধিদপ্তরের মতে জলাবদ্ধতায় তলিয়ে আছে অন্তত 500 একর ফসলি জমি। কৃষকের লোকসান কমাতে দ্রুততম সময়ে বিকল্প উপায়ে পানির প্রবাহ ও নিষ্কাশনের পরামর্শ কৃষি কর্মকর্তার।
গাগিজা খাল আপাতত বন্ধ হয়ে আছে। এটা যেন আমাদের প্রায় 400 থেকে 500 একর জমি, যেটা আমাদের আসলে এক ফসলি জমি। মূলত আমাদের বড় মৌসুমে এখানে বিভিন্ন ধরনের সরিষা, পেঁয়াজ, রসুন আবাদ হতো, কিছু কিছু এলাকায় ধান হতো। এটা আপাতত এবছর আবাদ হচ্ছে না, কারণ আমাদের জলাবদ্ধতা এখন আছে। কিন্তু কি করে খালের মুখ বন্ধ করে তৈরি হয় সড়ক? সড়ক ও জনপথ বিভাগ জানায় প্রকল্পের নকশায় ভুল করে বাদ পড়ে যায় খালটি, তাতেই এই ভোগান্তি। এটা যখন স্টাডি করা হয়েছিল এই কিভাবে এটার সড়ক ডিজাইন করা হবে ওভারঅল ব্রিজের, সে সময় হয়তো ওইটা বিবেচনা থেকে কোনো কারণে বাদ পড়ে গেছে খালটা। তবে আমরা এখানে মানে খালের চলাচল যাতে এই নির্মাণ কাজ শেষে আবারও স্বাভাবিক হয় সেজন্য যেটা করার প্রয়োজন আমরা সেটা করব। কৃষি বিভাগ বলছে খালের পানি প্রবাহ সচল হলেই আগের মতো ফসল উৎপাদন হবে, সমস্যা নিরসন হবে হাজারের বেশি ভুক্তভোগী কৃষকের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গ্রামে বাজানো যাবে না কোনো বাদ্যযন্ত্র, প্রবেশ নিষেধ হকার ও তৃতীয় লিঙ্গের মানুষের। সম্প্রতি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর একটি গ্রামে এমন বিধি নিষেধ জারি করে নোটিশ টাঙিয়েছেন গ্রামের সমাজপতিরা। তাদের দাবি এলাকায় বিশৃঙ্খলা, মারামারি বন্ধ করা ও উঠতি বয়সীদের পড়াশোনায় মনোযোগী করতেই এই উদ্যোগ। বিষয়টিকে আইন বহির্ভূত কর্মকাণ্ড বলছেন ইউএনও। হরিণাকুণ্ড উপজেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের জনপদ সরাতলা গ্রাম। সমাজপতিদের জারি করা সাম্প্রতিক কিছু বিধিনিষেধের কারণে স্থানীয়ভাবে বেশ আলোচনায় গ্রামটি। সম্প্রতি এলাকার বিভিন্ন বাড়িঘর ও দোকানের দেয়ালে সাঁটানো হয়েছে এই নোটিশ। গ্রামে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের বাদ্যযন্ত্র। যারা বাজাবে তাদের জরিমানার পাশাপাশি অভিভাবকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। একই সাথে গ্রামে হকার এবং তৃতীয় লিঙ্গের মানুষকেও নিষিদ্ধ করার কথা বলা হয়েছে নোটিশে। নোটিশ আকারে টাঙিয়ে দেয়া 100 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর রয়েছে এলাকার জনপ্রতিনিধি, স্কুল মাদ্রাসার শিক্ষক, মসজিদ কমিটির সভাপতি, ইমাম সহ অন্তত 20 জনের। তাদের দাবি এলাকায় মারামারি, উচ্ছৃঙ্খলতা বন্ধ করা ও তরুণদের পড়াশোনায় মনোযোগী করাতে গ্রামের সবার মতামত নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের গ্রামের ওসমান গনি তিনি মারাই গিয়েছে একদিন, সারা রাত বক্স বাজাইছিল। সে বিরক্ত হয়ে 3 বার গেছিল যে বাবা সকল তোমরা বক্স বাজিও না, অথচ সে বক্স বাজানো তো বন্ধই করলো না। পরের দিন তাই নিয়ে একটা মানে গোলযোগ সৃষ্টির প্রকার দেখা গেল। হিজলেরা এসে তাদের যে বিল করে এই বিল দেওয়ার সমর্থন কেউ থাকে না। আমরা একটা সমন্বয় করে দেখলাম যে আমাদের ছেলেবেলে বাচ্চাদের যদি লেখাপড়া শেখাতে হয় তাহলে এরপর থেকে সরিয়ে দিতে হবে এই পথটা। সামাজিকভাবে গ্রামের সবাই সুবিধার্থে এই কাজটা করা হয়েছে, নিজেরা বসে আর কি। এ বিষয়ে ক্যামেরার সামনে গ্রামের অনেকেই কথা বলতে রাজি হননি। বিষয়টিকে ইতিবাচক বলছেন কেউ কেউ। দেখেন এই জায়গায় একটা বাড়ি আছে, একেবারে এত জোরে সাউন্ড বক্স চালায়, মানে আমাদের এখানেই নামাজ রোজা করা যায় না এরকম অবস্থা। ছেলেরা এই যে গাঁজা মদ টদ খাইয়ে ফেন্সিডিল খাইয়ে আড্ডা দেয়, এই বাদ্যবাজনা বাজিয়ে ওরা এইসব মস্ত কাজে লিপ্ত থাকে, সেই জন্য এইসব বন্ধ করে দেওয়া হয়েছে। ভালো দিক দিয়ে যদি হয় তাহলে হতেই পারে, আর যদি ওটা ভালো না আমরা করবো তাহলে আর কোনো সমস্যা নেই। এরই মধ্যে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। এটিকে আইন বহির্ভূত কর্মকাণ্ড বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা এ ধরনের নোটিশ জারি করেছে তাদের আইনের আওতায় আনার আশ্বাস তার। অফিসার ইনচার্জ মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এটা যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং সেখানে ইউনোর অনুমতি ব্যতি রেখে এই ধরনের আইন বহির্ভূত যে কর্মকাণ্ড করছে এই বিষয়গুলোকে ট্রেস আউট করা হচ্ছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সরাতলা গ্রামে প্রায় 2000 মানুষের বসবাস। গ্রামটির বেশিরভাগ মানুষেরই পেশা কৃষিকাজ। জাহিদ হাসান, যমুনা নিউজ। পটুয়াখালীর রাঙাবালিতে যুবদল অফিসে শ্রমিক লীগ নেতার প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে মারামারির ঘটনায় কলেজ ছাত্রদল সভাপতি হাসান গাজী আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে অফিসের আসবাব সহ অন্যান্য মালামালও। রোববার রাতে সদর উপজেলায় যুবদল কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সালাম নামের এক শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়েছে। উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আজিজ মাহমুদের দাবি, আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে যুবদল নেতারা বৈঠক করছে এমন খবর পেয়ে যুবদল অফিসে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে মারামারি হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন দাবি করেছেন, কথা বলার বাহানায় যুবদলের অফিসে প্রবেশ করে শ্রমিক লীগের ওই নেতা। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অফিস ভাঙচুর করে।
নোয়াখালীতে শীত মানেই যেন হাঁস পার্টি। মৌসুমের শুরু থেকেই বসেছে অস্থায়ী হাঁসের বাজার ও রেস্তোরাঁ। নানান রকম পিঠা দিয়ে চলছে ভোজন বিলাস। চাহিদা মেটাতে আশপাশের জেলা থেকেও আসছে হাঁস। ভোজন রসিক আর রসনা বিলাসীদের কাছে শীত মানেই মুখরোচক খাবারের অজুহাত, তাই এ সময়ে বাড়ে হাঁসের মাংসের চাহিদা। নোয়াখালীর অস্থায়ী দোকান, হোটেল, রেস্তোরাঁগুলোয় মিলছে হাঁসের মাংসের কয়েক পদ। হাঁস পার্টি নামে একটা উপলক্ষ তৈরি করে আতিথেয়তার বন্ধন এবং একটা ফেস্টিভ্যাল তৈরি করা, একটা উৎসব তৈরি করা, এটাই মূলত মূল অবজেক্টিভ। শীতকালীন সময় হাঁসটাই বেশি চলে। হাঁসের মধ্যে আমরা ফোকাস দিয়ে থাকি স্পেশাল বাবুচি আর স্পেশাল মশলা সব কিছু মিলে সারাদিন আমাদের হাঁস রান্না করা হয়। নোয়াখালী একটা ধনী জেলা নামে পরিচিত হয়েছে। এই উপলক্ষে আমরা আজকে বন্ধুবান্ধব মিলে আজকে আবার হাঁস পার্টি করার জন্য হাঁস কিনতে আসছি। দেশি হাঁসের প্রতি পিস 900 টাকা করে পড়ে, চীনা হাঁস পড়ে 2000 টাকা পিস, রাজহাঁস 3000 টাকা পিস পড়ে, বেলজিয়াম আছে বেলজিয়াম 2000 টাকা পিস পড়ে। ভাত, পোলাও আর নানা রকম পিঠার সাথে চলছে হাঁস পার্টি। যতই শীত বেশি পড়ে ততই আমাদের হাঁসের চাহিদা বাড়তে থাকে এবং সবাই হাঁসের প্রতি আকৃষ্টও থাকে। এটা আমাদের নোয়াখালীর মানুষের একটা বিশ্বাস আছে, হাঁস খাইলে আমাদের শরীরের উষ্ণতা বাড়ে। পুরুষেরা বেশি হাঁস খায় শীতকালীন। একজনের একটা হাঁস যদি এখান থেকে এক টুকরো কাউকে দেওয়া হয় তাহলে জোশ খাওয়া হলো না, জোশ খাওয়া হলো সম্পূর্ণ একদম কাঁচা খাইতে দিব। মাংসের যোগান দিতে জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসছে দেশি হাঁস। এই প্রথম একটা প্রাইভেট হ্যাচারি হয়েছে, এটা থেকে আমরা আমাদের চাহিদা ফিল আপ করতে পারবো। এছাড়া নোয়াখালীতে এই শীতকালে প্রায় 200 কোটি টাকার উপরে একটা বাজার সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা প্রাণী সম্পদ বিভাগ নতুন করে যাতে এর চাহিদা মিটাতে পারি ওই হিসাবে কাজ করে যাচ্ছে। প্রাণী সম্পদ অফিসের হিসাবে জেলায় হাঁসের খামার 184টি, বছরে উৎপাদন 16 লাখের বেশি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অবশেষে সত্যি হলো গুঞ্জনই। যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। কিয়েভের শীর্ষ এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন এই তথ্য। ইউক্রেন যুদ্ধের অবসানে আজ সৌদি আরবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনা। এর মধ্যে সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টার্স এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ হয়েছে উইটকফের। সৌদির আলোচনায় অংশ নিতে বলা হয়নি কোনো ইউরোপীয় প্রতিনিধিকেও। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আহ্বানে সোমবারই প্যারিসে অনুষ্ঠিত হবে ইউরোপীয় নেতাদের বিশেষ সম্মেলন। অবশেষে কি মার্কিন সম্মোহনের ঘোর কাটল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির? কিয়েভকে ছাড়া ওয়াশিংটন মস্কো শান্তি আলোচনার ঘোষণায় যেন হুঁশ ফিরল তার, জানিয়েছেন প্রতিবাদক। শুরুতে রাজি হলেও এবার যুক্তরাষ্ট্রের সাথে নিজ দেশের খনিজ ভাগাভাগির সিদ্ধান্ত পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের সাথেও দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আরও স্পষ্ট হয়েছে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান। ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে যে টানাপোড়েনের শঙ্কায় ছিলেন ইউরোপীয় নেতারা, সেই শঙ্কাই যেন নিশ্চিত হলো এবার। যুক্তরাষ্ট্রের মদদ আর ঢালাও সমর্থনেই দীর্ঘ 3 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল ইউক্রেন। ক্ষমতায় এসেই যখন সামরিক সহায়তা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প, তখনও যেন মার্কিন জাদুর ঘোর কাটেনি ইউক্রেনের প্রেসিডেন্টের। এক কথায় রাজি হয়ে যান নিজ দেশের মূল্যবান বিরল খনিজের ভাগ দিতে। কিয়েভকে ছাড়াই সৌদি আরবে ওয়াশিংটন মস্কো আলোচনার খবরে যেন অবশেষে টনক নড়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির। স্পষ্ট জানিয়েছেন নিজেদের অংশগ্রহণ নেই যে আলোচনায়, সেখানে হওয়া কোনো সিদ্ধান্তে সম্মতি দেবেন না তিনি। পুনরায় ভাবছেন যুক্তরাষ্ট্রের সাথে ভূগর্ভস্থ খনিজ ভাগাভাগির ব্যাপারেও। বহুদিনের পুরনো মিত্র যুক্তরাষ্ট্রের হঠাৎ এমন সিদ্ধান্তে হকচকিত ইউরোপও। পরিস্থিতি সামাল দিতে সোমবারই ফ্রান্সে জরুরি বৈঠকে বসবেন ইউ জোটভুক্ত নেতারা। ইউরোপকে এখনই এগিয়ে আসতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নির্ধারণ করতে হবে। তা না হলে ইউক্রেন তথা পুরো ইউরোপেরই ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। বিশ্লেষকদের মতে ইউরোপ ও আমেরিকার মধ্যে যে মজবুত ট্রান্স আটলান্টিক অংশীদারিত্ব ছিল তা ভেঙে পড়েছে। একে ইউরোপের জন্য সতর্কবার্তাও বলছেন অনেকে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।
ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি রাজ্য। কেন্টাকির কিছু স্থানে রেকর্ড করা হয়েছে 152 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে তলিয়েছে রাজ্যের বেশিরভাগ শহর। বন্ধ ঘোষণা করা হয়েছে কেন্টাকির 300-র বেশি রাস্তা। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার রাজ্যে জারি করা হয় জরুরি সতর্ক অবস্থা। কেন্টাকি ছাড়াও দুর্যোগকালীন সতর্কতা জারি হয়েছে জর্জিয়া, অ্যালাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনা রাজ্যেও। বিদ্যুৎ বিচ্ছিন্ন 8 রাজ্যের 4 লাখেরও বেশি মানুষ। নিরাপদ স্থানে সরানো হয়েছে শত শত বাসিন্দাকে। আরও কিছুদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ব্যবসায়িক কিংবা রাজনৈতিক গুরুত্বপূর্ণ সব বৈঠকেই ইলন মাস্কের সাথে থাকে তার 4 বছর বয়সী ছেলে লিলেক্স। কোনো কোনো জায়গায় তো 5 সন্তানকে নিয়েই হাজির হন এই ধনকুবের। অনেকেই একে ছেলেমেয়ের প্রতি একজন বাবার নিখাদ ভালোবাসা হিসেবে দেখলেও সমালোচনার মুখেও পড়তে হচ্ছে ইলন মাস্ককে। অনেকেই তার এই কর্মকাণ্ডকে আখ্যা দিচ্ছেন মাস্কের অভিনব রাজনৈতিক কৌশল বলেও। ওভাল অফিস থেকে শুরু করে স্পেসএক্সের রকেট লঞ্চিং, বাণিজ্যিক আলোচনা কিংবা বিশ্ব নেতাদের সাথে রাজনৈতিক বৈঠক, সব জায়গাতেই বাবা ইলন মাস্কের হাত ধরে গুটি গুটি পায়ে হাজির হয় 4 বছর বয়সী লিল এক্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফতরে প্রায় প্রতিদিনের অতিথি এখন ছোট্ট এক্স। গুরুত্বপূর্ণ সব প্রেস ব্রিফিং এর মাঝে চলতে থাকে তার দুষ্টু মিষ্টি কর্মকাণ্ড। কাজের মাঝেও ছেলেকে কখনো কোলে কখনো ঘাড়ে বসিয়ে শান্ত রাখার দায়িত্ব পালন করেন বাবা মাস্ক। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মতো নেতাদের সাথেও কোনো রকম দ্বিধা ছাড়াই খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে মাস্ক পুত্রকে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে সন্তানকে নিয়ে হাজির হওয়ার ইতিহাস নতুন নয় মাস্কের জন্য। কেবল এক্সই নয়, কোনো কোনো অনুষ্ঠানে উপস্থিত হন নিজের 5 ছেলেমেয়েকে নিয়েই। আপাত দৃষ্টিতে সন্তানদের প্রতি মাস্কের নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ মনে হলেও ধনকুবেরের এমন আচরণের সমালোচনাও করেছেন অনেকে। বলছেন গুরুত্বপূর্ণ মিটিংয়ে এক্সের দুষ্টুমি বারবার মনোযোগ বিচ্ছিন্নের কারণ হয়ে ওঠে। নিজেদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ বিষয় থেকে সবার মনোযোগ সরাতে এটা ট্রাম্প মাস্কের কৌশল হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে। জনসম্মুখে নিজের শিশুকে বারবার নিয়ে আসা নিঃসন্দেহে একটি রাজনৈতিক কৌশল। মানুষের মানবিক ও সদয় দিককে জাগিয়ে তুলে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে তাদের মনোযোগ সরিয়ে ফেলতে সহজেই কাজে দেয় এটি। তবে মাস্কের জীবনী লেখকের দাবি, সন্তানের শৈশবের কোনো মুহূর্তেই অনুপস্থিত থাকতে নারাজ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। 4 বছর বয়সী ছোট ছেলেকে তিনি ডাকেন নিজের ইমোশনাল সাপোর্ট হিউম্যান হিসেবে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।